Engineers Examination Contest in Bangladesh. ITEE is a national examination for ICT professionals in Japan. Due to the academic rigor and acceptance as a top-notch certification, it has spread beyond the border of Japan to other Asian countries. And now the exam here is in Bangladesh. The details of the examination will be explained to you by our keynote speakers. Now, I would like to request Dr. S.K. Amjad, Project Director, Capacity Building for ITEE Marathon Project, to come on stage and deliver the keynote speech. Assalamu alaikum. Honorable Advisor, Treasurer, Registrar of and other high officials of Ottish Dipankar Vigyan and Projukti Vishwavidyalaya, and my dear participants, students of Science and Technology faculty, ITEE ম্যানেজমেন্ট প্রজেক্টের পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনারেবল অ্যাডভাইজারের ওয়েলকাম অ্যাড্রেসে আপনারা আমাদের প্রজেক্ট সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন এবং যিনি উপস্থাপন করছেন তার কাছ থেকেও কিছু ধারণা পেয়েছেন। আপনি একটু মনোযোগ দিয়ে এই বিষয়টি আমার বক্তব্য শুনবেন এবং বক্তব্য শেষে যদি কারোর মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন, আমি সেই সুযোগটা আপনাদের দেব। আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন এটির উদ্ভাবন হচ্ছে জাপানে 1969 থেকে এই পরীক্ষাটি ন্যাশনাল এক্সাম হিসেবে কন্ডাক্ট করে। কেন করেছে এবং কেন তারা এটি এখনো পর্যন্ত তাদের একমাত্র ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য এই পরীক্ষাটি কন্ডাক্ট করে চলেছে, সেটি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের দেশে আমরা এটা স্টার্ট করেছি। We have already introduced IT Engineers Examination in Bangladesh. একটি পরীক্ষা আমরা গত অক্টোবর 2013-তে আমরা কন্ডাক্ট করেছি। দ্বিতীয় পরীক্ষাটি আমরা এই বছরের এপ্রিলের 27-এ আমরা নিতে যাচ্ছি। এই পরীক্ষাটি ম্যানেজ করার জন্য বাংলাদেশ সরকার এবং জাইকার সহায়তায় একটি প্রজেক্ট বাংলাদেশ সরকার সুযোগ করে দিয়েছেন একটি প্রজেক্টের। সেই প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ ক্যাপাসিটি বিল্ডিং অন আইটি ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর আমি। এই পরীক্ষাটি কন্ডাক্ট করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে একটা এক্সাম সেন্টার করা হয়েছে, তার নাম হচ্ছে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার। তো বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এই প্রজেক্টটি আইসিটি ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের একটি প্রজেক্ট, যেটি আগে আইসিটি মন্ত্রণালয় ছিল, এখন এটা মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি নামে পরিচিত। আপনারা পর্দায় যেটি দেখতে পাচ্ছেন MOPTIT অর্থাৎ মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকম অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট এটি। আপনারা একমত আমার সাথে হবেন যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ডিজিটাল বাংলাদেশ ডিক্লেয়ার করেছে। ডিজিটাল বাংলাদেশ দেশ হবে অর্থাৎ 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশ পরিগণিত হবে এবং যে দেশে দারিদ্রতা থাকবে না, করাপশন থাকবে না এবং সমস্ত কিছু অফিস আদালত প্রাইভেট অর্গানাইজেশন বেচা কেনা ব্যবসা বাণিজ্য সবকিছু কম্পিউটারের মাধ্যমে করা হবে, অর্থাৎ এভরিথিং উইল বি আন্ডার কম্পিউটার সিস্টেম। সুতরাং এর জন্য আমরা যে ডিসিপ্লিনে লেখাপড়া করি না কেন, আমাদের ন্যূনতম কম্পিউটারের কিছু জ্ঞান এবং দক্ষতা থাকা দরকার। সুতরাং এই পরীক্ষাটি সবাইকে সেই জ্ঞান এবং দক্ষতার একটা চূড়ান্ত মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য, যে কারণে
জাপান এটি স্টার্ট করেছে, আমরা সবেমাত্র এটা শুরু করছি। এটি শুরু করতে গিয়ে আমাদের আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জায়গার সাপোর্টে দুজন লং টার্ম এক্সপার্ট আমাদের সঙ্গে কাজ করছেন। আমার বক্তব্যের পরে এই লং টার্ম এক্সপার্টের যিনি চিফ অ্যাডভাইজার তিনি বক্তব্য রাখবেন এবং আরো একজন আমাদের সঙ্গে কাজ করছেন। আর আমরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে অন ডেপুটেশন এখানে কাজ করছি। আলটিমেটলি এই প্রজেক্ট পিরিয়ড শেষ হওয়ার পরে এই কর্মকাণ্ডটা পরিচালনা করবে বাংলাদেশ সরকারের লোকজন যারা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নিয়োজিত আছেন। তাদের মধ্য থেকে আমাদের যিনি প্রজেক্ট ম্যানেজার তিনিও আপনাদের সামনে কথা বলবেন। আমি শুরু করেছিলাম কেন এই প্রজেক্টটি বাংলাদেশ সরকার দিলেন। প্রথম কথা হলো ডিজিটাল বাংলাদেশের জন্য সক্ষম অর্থাৎ কম্পিউটারের জ্ঞান এবং দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করা, যে মানুষগুলো বাংলাদেশকে ঠিক ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এবং সকল অফিস আদালতে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করতে দক্ষ হবে। এর জন্য আমাদের সকল ডিসিপ্লিন, শুধু আইটি ডিসিপ্লিনে নয়, নন আইটি ডিসিপ্লিনেও মিনিমাম তাদের কম্পিউটার দক্ষতা এবং জ্ঞান থাকা দরকার, যেটি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই প্রজেক্ট সহায়তা করবে। তাদেরকেও এই পরীক্ষার মাধ্যমে তাদের সিলেকশন দেওয়া হবে যে তারা এখন তার অফিসে, সেটা গভর্নমেন্ট অফিস হোক বা নন গভর্নমেন্ট অফিস হোক বা প্রাইভেট কোন অর্গানাইজেশন হোক, সেখানে দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হবে। আরেকটি কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের দেশে এখন মোর দেন 100 ইউনিভার্সিটি ইনক্লুডিং প্রাইভেট এন্ড পাবলিক। এক একটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এক একটা রকম, আমাদের কোন লোকাল স্ট্যান্ডার্ড নেই। আমরা এমন আন্তর্জাতিক মানে কোন স্তরে আমরা আছি সেটাও জাজমেন্টের কোন সুযোগ, মেজারমেন্টের কোন সুযোগ আমাদের ছিল না। উপরন্ত আইসিটি ডিসিপ্লিনে যারা লেখাপড়া করে, বর্তমানে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারাই এই ডিসিপ্লিনে লেখাপড়া করে। তারা যখন আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বা গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করবেন, তারা একটু স্বীকৃতি চান না। হ্যাঁ, যে জেনারেল ডিসিপ্লিন থেকে যারা লেখাপড়া করে আসে আর আইটি ডিসিপ্লিন থেকে যারা লেখাপড়া করে আসে, এদের মধ্যে একটু আইটি ডিসিপ্লিনের শিক্ষার্থী যারা গ্র্যাজুয়েট হয়ে আসেন তারা একটু বেশি সক্ষম বা দক্ষ বলে নিজেদেরকে মনে করেন, তারা একটা স্বীকৃতি চান। জাপানেও ঠিক একই সমস্যা ছিল যে আইটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আলাদাভাবে একটা স্বীকৃতি চায় এবং তাদের দেশের ডিফারেন্ট ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ডিফারেন্ট, শুধু একটা কমন স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার, যেটি ওই দেশের জন্য একটা কমন স্ট্যান্ডার্ড, যে এই দেশে আইটির বিভিন্ন লেভেলের এত পার্সেন্ট লোক রয়ে গেছে, সেটা একটা তৈরি করা। সুতরাং জাপান যে লক্ষ্য নিয়ে এটি স্টার্ট করেছে, বাংলাদেশও ঠিক একই লক্ষ্য নিয়ে আমরা স্টার্ট করেছি যে একসময় আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেভাবে পরীক্ষার মাধ্যমে ম্যানপাওয়ার রিক্রুট করি, সেটা আইটি ইন্ডাস্ট্রি হোক বা গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেই রিক্রুটমেন্টের যে পরীক্ষায় তিনি ভালো করেন তিনি চাকরি পান। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় যে যে জ্ঞান এবং দক্ষতা নিয়ে ইউনিভার্সিটিতে সে গ্র্যাজুয়েট হয়ে বেরোয় আসছেন এবং পরীক্ষা পাস করেছেন, কাজের ফিল্ডগুলো ক্ষেত্রগুলো আলাদা আলাদা স্কিল তার দরকার, যেটি তার নাই। সুতরাং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের জ্ঞান এবং দক্ষতার সাথে কর্মক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতার মধ্যে তফাৎ থেকে যায়। সুতরাং এই গ্যাপ দূর করবে আইটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনাদের যে সিলেবাস বা কারিকুলাম আছে আর প্লাস যেটুকু আপনাকে এক্সট্রা শিখতে হবে, একটু শিখে যখন আপনি আইটি পরীক্ষায় পাস করবেন, আমরা ধরে নেব যে কোনো ফিল্ডে কাজের জন্য আপনার সক্ষম, সেটা আইটি ইন্ডাস্ট্রি হোক, গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, প্রাইভেট অর্গানাইজেশন হোক, এভরিওয়্যার ইউল বি এবল টু ডু ইউর ওয়ার্ক, পারফর্ম ইউর ওয়ার্ক এফিশিয়েন্টলি। সুতরাং এটার জন্য আমাদের একটা পরীক্ষা পরিমাপের ব্যবস্থা করা দরকার। আরো একটা জিনিস আপনারা স্বীকার করবেন, যখন রিক্রুটমেন্টে আপনাকে ভাইবা বোর্ডে ডাকে, ভাইবা বোর্ডে ডাকলেই দেখবেন এক এক ইউনিভার্সিটির পাস করা স্টুডেন্টদের ক্ষেত্রে ভ্যালুটা তারা ডিফারেন্ট মনে করে। ভাইবা বোর্ডে যারা বসে তারা মনে করে যে দুই থেকে আসছে এ ভালো, এই অমুক জায়গা থেকে আসছে এ ততটা ভালো না। তাহলে এই যে একটা মানসিকতা, যদিও ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়। আমি একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে পাস করে কিন্তু বুয়েটের স্টুডেন্টকে বিট করতে পারি দক্ষতা বা জ্ঞানের ক্ষেত্রে, কিন্তু আমাদের সাধারণ একটা
ধারণা থেকে যায় যে বুয়েট থেকে পাস করেছে ভালো আর অন্য ইউনিভার্সিটি পাস করেছে ততটা ভালো না। আপনার যখন আইটিই পাস করার সার্টিফিকেট থাকবে এবং তারপরে সেই সার্টিফিকেট সহ করে যখন রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, বুয়েটের হোক বা অফিস নির্ভর বা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি হোক, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই আইটিই পাস করার সার্টিফিকেট আছে। দিস সার্টিফিকেট আপনাকে ইন্ডিকেট করবে যে আপনি যথেষ্ট দক্ষ, এই ফিল্ডে কাজ করার জন্য দক্ষ, নলেজ দ্যাট বুয়েট স্টুডেন্ট। সুতরাং আপনার এটা দরকার আমাদের এটি করার জন্য। এই দুটো শর্ত যে আমরা রিক্রুটমেন্টে দক্ষ কর্মী নিয়োগ করতে পারবো, সহজেই সিলেকশন করতে পারবো, অ্যাট দি সেম টাইম আমাদের একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ব্র্যান্ডিং যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। আপনি যখন আইটিএ সার্টিফাইড গ্র্যাজুয়েট হয়ে যাবেন তখন আপনাকে লোকালেও যেভাবে সম্মান করা হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনাকে একইভাবে মর্যাদা দিয়ে আপনাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিয়ে থাকে। সুতরাং কোন কোন জায়গায় এটি প্রায়োরিটি পাবে সেটি আমার বক্তব্য আপনার থেকে। আমাদের এই আইটিই পরীক্ষার যে অবজেক্টিভ ইমপ্রুভ ইন্ডিভিজুয়াল টেকনিক্যাল পারফরম্যান্স, আপনার ব্যক্তিগত জ্ঞান এবং দক্ষতার যতটুকু আছে আরো একটু এনহান্স হবে যখন এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পাস করবেন। সুতরাং আপনার ব্যক্তিগত দক্ষতার লেভেলটা হাই হয়ে যাবে। দ্বিতীয়ত, টু ইন্ডিকেট লেভেল অফ কম্পিটেন্সি রিকোয়ার্ড ফর দি ভেরিয়াস গ্রুপ অফ আইটি প্রফেশনাল। আমরা এক একটা আইটির ক্ষেত্র, এক একটা অর্গানাইজেশনের এক এক ধরনের কাজের দক্ষতা এবং জ্ঞান থাকা দরকার। সুতরাং যখন আপনি আইটি পরীক্ষা পাস করবেন সকল জায়গায় সক্ষমভাবে কাজ করার যোগ্যতা আপনার এসে যাবে, সেই মানটা আমরা তৈরি করবো এই আইটি পরীক্ষার মাধ্যমে। Third, the to evaluate skill and competence of IT professionals. একজন আইটি পেশাজীবী হিসাবে আপনার আইটি দক্ষতা এবং জ্ঞান এটিও বেড়ে যাবে অনেক। টু রেইজ দি স্ট্যাটাস অফ কোয়ালিফাইড প্রফেশনাল এবং আপনার স্ট্যাটাস কোয়ালিফাইড প্রফেশনাল হিসেবে আপনার মর্যাদা অনেকটা বৃদ্ধি করে দেবে, হাই করে দেবে। সুতরাং এটি আইটি স্কিলস এক্সপার্টিস তৈরি করার জন্য একটি পরীক্ষা, যে আপনার আইটির ক্ষেত্রে যত ধরনের স্কিল এবং এক্সপার্টিস দরকার সেটা আপনি পেয়ে যাবেন। Now, what is ITE? ITE means IT Engineer Certificate. যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি জাপান, এরা হচ্ছে এটার ইনোভেটর। তারা ইনোভেশন করেছে এবং তারা 1970 সালে অফিসিয়াল এক্সাম হিসাবে 69 সালে শুরু করে 70 সালে এটি অফিসিয়াল এক্সাম হিসাবে ট্র্যাক করে দেয় এবং 70 সালের পরীক্ষায় 2004 সালে আমাদের এটা কিন্তু রিভিউ করা হয়। অরিজিনালি শুরু হয়েছে 1970 সালে, আর 2004 সালে কিছুটা রিভিউ করে কোনটা নতুনভাবে সংযোজন করে আবার স্টার্ট করা হয়। তো ন্যাশনাল এক্সামিনেশন 1970 সালে তাদের টার্গেট ছিল 5,000 ক্যান্ডিডেট, কিন্তু সেখানে পরীক্ষা দেয় তার অনেক বেশি, প্রায় 42,000 ক্যান্ডিডেট। 42,000 ক্যান্ডিডেট তারা নিয়ে স্টার্ট করে। বর্তমানে 5 থেকে 6 লাখ ক্যান্ডিডেট প্রতি বছর এই আইটি পরীক্ষা দেয়। আমরাও চাকরি শুরু করেছি 332 জনকে নিয়ে, যেখানে আমরা 158 জন পরীক্ষায় বসছি। এবারে আমরা টার্গেট করছি এটা অনেক বেশি হয়ে যাবে, মিনিমাম 600, ম্যাক্সিমাম 1000 এরকম আমরা স্টার্ট করব। এই সার্টিফিকেটটা জাপানে দেয় হলো মিনিস্ট্রি অফ ট্রেড, ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেটি। আমাদের দেশে এই সার্টিফিকেট দেবে আইসিটি ডিভিশন আন্ডার MOPTI। এই মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সচিব তিনি এটা অফার করবেন। আপনারা শুনে থাকবেন যে প্রথম পরীক্ষায় যারা পাস করেছেন তাদের সার্টিফিকেট মাননীয় প্রধানমন্ত্রী এই হাতে দেবেন এবং তার সময়ের ব্যস্ততার কারণে এখনো হয়ে ওঠেনি। হয়তো আমরা বিভিন্ন উইক দিন 15-এর মধ্যে আমরা এটা দিয়ে ফেলবো। এটির উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এটি দিবেন এবং সারা দেশ এটা জেনে যাবে। সুতরাং আমাদের প্রমোশনের জন্য এত কষ্ট পেতে হবে না। সুতরাং আইটি পরীক্ষা মেটি কেন এটি ইন্ট্রোডিউস করলেন যে এই পরীক্ষার মাধ্যমে স্ট্যাটিস্টিক টেকনোলজির একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, হিউম্যান রিসোর্সের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। সুতরাং আমাদের দেশের যত আইটি সার্টিফাইড গ্র্যাজুয়েট হবে
তত আমাদের হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার বেড়ে যাবে এবং এটি করার জন্য যে কাঠামো দরকার, যে কনসিস্টেন্ট দরকার, যেটি বিসিসি এই কনসিস্টেন্টটা স্টার্ট করে তাদের ক্যাপাবিলিটি ডেভেলপ করে পরীক্ষা দিতে হবে। জাপান কেন এটি স্টার্ট করেন আমি অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি এবং কতজন পরীক্ষার যে স্ট্যাটিস্টিকটা এখানে দেওয়া আছে আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি যে তারা রিক্রুটমেন্টটা স্কিল আইটি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট সহজ হবে এই পরীক্ষায় পাশের সার্টিফিকেট থাকে। দ্বিতীয়ত যে তারা আইটি ইঞ্জিনিয়াররা আলাদাভাবে দেশের মধ্যে এবং দেশের বাইরে একটা রিকগনিশন পাবে। তাদের এই সার্টিফিকেট শো করলেই তাদের ইজি অ্যাক্সেস হবে সেই জব পাওয়ার। সুতরাং তারা আগে যখন স্টার্ট করে 1969-এ যেটি অফিসিয়াল এক্সাম হিসেবে 1970-তে স্টার্ট হয়, শুরু করে তারা 42,000 ক্যান্ডিডেট নিয়ে, যদিও তাদের 5,000 গ্রাজুয়েট ছিল, বর্তমানে 5 থেকে 6 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে প্রতি বছর। সুতরাং মেয়েটি এই সার্টিফিকেটটা দিয়ে থাকে। এটি হচ্ছে লেভেল আইটির ক্ষেত্রে আইটি ইঞ্জিনিয়ারদের কতগুলো লেভেল ক্রস করতে হবে। আইটি হিউম্যান রিসোর্সের ক্যারিয়ার পাথকে 7টা লেভেলে বিভক্ত করেছে। তার প্রথম লেভেল 1 জাস্ট মিনিমাম বেসিক নলেজ অফ কম্পিউটার, এটি লেভেল 1। লেভেল 2 অর্থাৎ আরো অ্যাডভান্স নলেজ অফ কম্পিউটার অ্যান্ড স্কিল, যেটাকে আমরা এসি লেভেল বলে থাকি। থার্ড লেভেল অ্যাপ্লিকেবল লেভেল অফ নলেজ অ্যান্ড স্কিল। লেভেল 4 অ্যাডভান্স নলেজ অফ কম্পিউটার নলেজ অ্যান্ড স্কিল। এবং উপরগুলো স্পেশালাইজ ক্ষেত্রে, অর্থাৎ আইটির ক্ষেত্রে বিভিন্ন স্পেশালাইজ লোক তৈরি করার ক্ষেত্রে উপরের লেভেলগুলো কাজ করে। আইটিই পরীক্ষা লেভেল 1 থেকে লেভেল 4 এটি জাজ করবে শুধু পরীক্ষার মাধ্যমে। লেভেল 4 এর আংশিক পরীক্ষা, আংশিকটাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কনসিডার করা লাগে, কিন্তু 1 to 3 সরাসরি ওই লেভেলের পরীক্ষা পাস করলে তার সার্টিফিকেট সে পেয়ে যাবে। সুতরাং লেভেল 1 থেকে লেভেল 4 এটি পর্যায়ক্রমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হবে। এটা আমরা শুরু করছি লেভেল 2 দিয়ে, লেভেল 1 আমরা স্টার্ট করে নিই। লেভেল 1 স্টার্ট করবো, এটা আইটি পাসপোর্ট এক্সাম, অর্থাৎ গুরুত্বপূর্ণ এক্সাম। সেক্ষেত্রে আইটি নন আইটি সকল ডিসিপ্লিনের স্টুডেন্ট এই পরীক্ষাটা দেবে। ডিজিটাল বাংলাদেশ করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় হবে। আমি পরে আসছি। আমরা শুরু করেছি লেভেল 2 দিয়ে। লেভেল 2 হচ্ছে ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ার্স এক্সাম। ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ার্স এক্সাম আমরা গত 2013 অক্টোবরে করেছি, এবারও করবো। আমাদের ইচ্ছা মতো এটা করছি না, এটা করছি যে একই টুলস, একই সেট অফ কোশ্চেন, একই ডেট, একই টাইমে এশিয়ার 7টি দেশে পরীক্ষা হয়। আইবিএ এটি গাইডলাইন ঠিক করে দেয়। সুতরাং আইবিএ যে সময়ে যে পরীক্ষাটা করার জন্য সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে যে পরীক্ষাটি হবে, এর বাইরে অন্য কোনো লেভেলের পরীক্ষা আমরা দিতে পারবো। সুতরাং এসি লেভেল অর্থাৎ লেভেল 2 গত পরীক্ষা তো আমরা নিয়েছি, এবারও আমরা এই লেভেল 2 আমরা মেজার করবো। লেভেল 2 এর ক্ষেত্রে লেভেল 2 জন্য সবচেয়ে সুইটেবল ক্যান্ডিডেট হচ্ছে আপনাদের ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার। যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, সিএসসি ডিপার্টমেন্ট বলে বা আইটি ডিপার্টমেন্ট বলে, সে একটা ফেভারেবল ক্যান্ডিডেট, রেলিভেন্ট সাবজেক্ট আছে। সুতরাং তাদের কারিকুলামটা এই আইটি কারিকুলামের সাথে অনেকটা ম্যাচিং হয়। অন্য ডিপার্টমেন্টে করতে পারবে না কাজ, তাদের কারিকুলামটা একটু ডিফারেন্ট হবে। সুতরাং তাদেরকে বেশি প্রস্তুতি নিয়ে পরীক্ষা করতে হবে। ট্রিপল ডিপার্টমেন্টের রেজাল্ট পারবে, ট্রিপল অনেকটা কাছাকাছি, তবে সিএসসিটা বেশি কাছাকাছি। আমি এরপরে দেখাবো এই কারিকুলামটা 3টি এরিয়া থেকে কন্টেন্ট নির্বাচন করা আছে। সুতরাং 3টি এরিয়ার জ্ঞান এবং দক্ষতা মিলিয়ে এই পরীক্ষায় পাস করতে হবে। এখানে দেখেন প্রথম লেভেল 1 যার নাম হচ্ছে আইটি পাসপোর্ট এক্সাম। আইটি পাসপোর্ট এক্সাম এটি সকল স্টুডেন্টদের জন্য বা সকল গ্র্যাজুয়েটের জন্য, আমি শুধু গ্র্যাজুয়েটের কথা বলছি, গ্র্যাজুয়েট না হলে চলবে, এটি ওপেন ফর অল। এর জন্য কোনো ডিগ্রি প্রিডিপোজিশন নাই। যে এনিবডি ক্যান অ্যাপ্লাই, এনিবডি ক্যান সিট ইন দিস এক্সাম। স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারে, আইটি পেশাজীবী হতে পারে, বা
ব্যবসা বাণিজ্য করছে তারা হতে পারে। সুতরাং এভরিবডি ক্যান অ্যাপ্লাই, ক্যান সিট ইন দিস এক্সাম। সুতরাং আইটি পাসপোর্ট আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ কাজ করার জন্য সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন লেভেল 2 ফান্ডামেন্টাল, সবচেয়ে নিচে ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ার এক্সাম, যেটি আমরা গত বছরও নিয়েছি, এবারও এপ্রিল 27 হবে। এই পরীক্ষাটির জন্য সিএসসি ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট গুলো দরকার, তারা এই কারিকুলামটা তাদের জন্য সহজ হবে। এরপরে দেখেন লেভেল 3, যেটা অ্যাপ্লাইড আইটি ইঞ্জিনিয়ার এক্সাম, এন্ড উপরের দিকে লেভেল 4 অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলে জ্ঞান এবং দক্ষতা আলাদা আলাদা ডোমেইনে বিভক্ত। এখানে দেখেন মোট 9টা ডোমেইন আছে। সুতরাং প্রত্যেকটি ডোমেইনের জন্য আলাদা সার্টিফিকেট অফার করে, আলাদা কোর্স অফার করা হয়, এবং সেই কোর্স পাস করলে তাকে সেই স্পেশালিস্ট, আইটি স্পেশালিস্ট তৈরি করার জন্য এই পরীক্ষাগুলো পাঠা করা হয়। তো এই 4টি স্টেজ আইটিই পরীক্ষার মাধ্যমে আমরা মেজার করতে পারবো। বাকি উপরের গুলো শুধু ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে সার্টিফাই দেওয়া হয়। এখানে দেখেন আইটি পাসপোর্ট এক্সাম মানে হচ্ছে তিনটি এরিয়া যাচাই করা হয়। একটি এরিয়া হচ্ছে টেকনোলজি, একটি এরিয়া হচ্ছে ম্যানেজমেন্ট, একটি এরিয়া হচ্ছে স্ট্র্যাটেজি। সুতরাং সিএসসি ডিপার্টমেন্টের বাংলাদেশের সকল ইউনিভার্সিটির কারিকুলামে আইটির যে কারিকুলাম আছে সেটা যথেষ্ট। সুতরাং এই এরিয়া থেকে যে প্রশ্নগুলো হবে 40% প্রশ্ন, এই 40% প্রশ্ন উত্তর দিতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি, এটা যেহেতু সিলেবাস অতটা কাভার করা নেই, এই এরিয়াতে স্টুডেন্টদেরকে একটু বেশি প্রস্তুতি নিতে হবে, তাহলে পাস করা মুশকিল। সুতরাং পরীক্ষাটা হবে 2 পর্বে বিভক্ত। আমি পরে আসছি। সকালের পরীক্ষা তো আপনাকে 60% নম্বর পেতে হবে, বিকালের পরীক্ষা তো আপনাকে 60% নম্বর পেতে হবে। যোগফলের পর্বে যদি আপনার 60% এর নিচে এসে যায় তাহলে পাস করতে পারবেন না। সুতরাং 2 জায়গাতে আপনাকে একই গুরুত্ব দিতে হবে। সুতরাং আইটি পাসপোর্ট এক্সাম মিন পাসপোর্ট টু এন্টার ইনটু দি বিজনেস সোসাইটি। এটি পাস করলে আপনি কর্মক্ষেত্রে প্রবেশের একটা লাইসেন্স পেয়ে যাবেন। সুতরাং ডিজিটাল বাংলাদেশের জন্য এক সময় আইটি পলিসিতে, বাংলাদেশের আইটি পলিসিতে হয়তো এটা ইন্ট্রোডিউস হয়ে যাবে যে চাকরি পেতে গেলে প্রাইভেট অর্গানাইজেশন হোক আর গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, মিনিমাম তার একটা সার্টিফিকেট, ডিগ্রি তো লাগবেই, একাডেমিক ডিগ্রি প্লাস আইটি পাসপোর্ট সার্টিফিকেট লাগবে। তখন কিন্তু সবাইকে এই পরীক্ষায় পাস না করলে কর্মক্ষেত্রের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। সুতরাং আপনারা যারা আগেই এটি অর্জন করে ফেলবেন বা হায়ার লেভেলের সার্টিফিকেট অর্জন করে ফেলবেন, তার জন্য একটি সুবর্ণ সুযোগ। প্রজেক্টকালীন সময়ে এই দুটো করে, গত পরীক্ষা এবং এবারের পরীক্ষা, এটা প্রজেক্টকালীন সময়ের মধ্যেই হচ্ছে। আর এটি স্যার হয়তো আপনাদের সামনে বলেছেন যে আমাদের জন্য একটা ট্রায়াল এক্সাম, আমাদের ক্যাপাবিলিটিও আইবিএ মেজার করছে। তারা কন্টিনিউয়াসলি মনিটরিং করছে যে আমরা কি করছি, কি পারছি না। সুতরাং এটি আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার, পজিশনের ধরে রাখার একটা ব্যাপার আছে। সেই জন্য আপনাদের সচেতনতা আরো বেশি বৃদ্ধি করা দরকার। না কোনো তো আইটি পাসপোর্ট যখন আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনি ইউ ক্যান এন্টার ইনটু গভর্নমেন্ট সার্ভিস, ইউ ক্যান এন্টার ইনটু প্রাইভেট কোম্পানি, ইউ ক্যান এন্টার ইনটু আইটি ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট সার্ভিস এবং প্রাইভেট কোম্পানি, এখানে চাকরি করার জন্য আইটি পাসপোর্ট এক্সামের জ্ঞান এবং দক্ষতাই যথেষ্ট থাকবে। কিন্তু অফিসিয়াল বা প্রফেশনাল অফ আইটি ইন্ডাস্ট্রি, আপনাকে আরো বেশি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। সুতরাং আপনাকে আইটিইর যে ডিফারেন্ট লেভেল আছে, প্রত্যেকটি লেভেলের পর্যায়ক্রমে আপনাকে পরীক্ষার মাধ্যমে সেই লেভেলের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে এবং সেই লেভেলের সার্টিফিকেট আপনাকে পেতে হবে। এবং এক সময় আইটি স্কিল স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি ইন হাউস ট্রেনিং বা ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে এক্সপার্টদের আন্ডারে আপনাকে কাজ করে সেই লেভেলটা সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে। সুতরাং আইটি স্কিল স্ট্যান্ডার্ড এখনো পর্যন্ত আইটিএ কিন্তু সেইভাবে সেট করেনি। কিন্তু জাপানের আমি রিসেন্টলি দেখে আসলাম, ফুজিৎসু, হিটাচি, তাদের আইটি স্কিল স্ট্যান্ডার্ড এই সিস্টেম অত্যন্ত ডেভেলপ। তাদের এমপ্লয়ের জন্য আইটিই পাসার্সদের নিয়ে নেয় মানে এমপ্লয়ি হিসাবে, তারপরে তারা আইটি স্কিল স্ট্যান্ডার্ড ডিফারেন্ট লেভেল উত্তীর্ণ করার জন্য ইন্টারনাল ট্রেনিং করেন এবং কাজ করেন সুপিরিয়র মানে সিনিয়রের আন্ডারে।
এবং সিনিয়র তার কাজ এভালুয়েট করেন, তার কাজের মনিটরিং করেন, কাজের ফ্যাসিলিটেট করেন, করে তাদেরকে সেই লেভেলটা অতিক্রান্ত করার সহায়তা করে থাকেন এবং ফাইনালি যখন সিনিয়র সার্টিফিকেট দিয়ে দেন যে সে এই লেভেল ক্রস করেছে, সুতরাং আস্তে আস্তে তার ডিফারেন্ট লেভেল ক্রস করে। আপনি এই সিস্টেমের মধ্যে যখন এসে যাবেন একটি পরীক্ষার সার্টিফিকেট অর্জনের মাধ্যমে অন্য পরীক্ষা পাস করার জন্য আপনার তখন আপনার মাইন্ড ওপেন হয়ে যাবে, মাইন্ডসেটটা যেরকম হয়ে যাবে যে আমাকে সর্বোচ্চ পর্যায়ে স্কিল লেভেলে পৌঁছে দিতে হবে। তো সর্বোচ্চ পর্যায়ে না গেলে আপনি কি শুধু ওয়ার্কার হিসেবে থাকবেন? নো, একসময় আপনি ওয়ার্কার থেকে লিডার হয়ে যাবেন, প্রজেক্ট ম্যানেজার হয়ে যাবেন, বা আরো উপরের মানে লেভেলে আইটি ফিল্ডে আপনাকে কাজ করার জন্য আপনার সুযোগ এনে দেবে। এই সিলেবাসের 3টি লেভেল দেখেন, স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি। এখানে আমাদের বিডিআই থেকে আপনাদের কাছে ম্যাটেরিয়াল পৌঁছে গেছে, দেখেন ব্রোশিওর পৌঁছে গেছে। বিডিআই থেকে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট যদি ভিজিট করেন তাহলে এই সিলেবাসটা সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডাউনলোড করে এটি ওই প্রিপারেশনের জন্য আপনি কোন কোন কন্টেন্টের উপরে আপনাকে প্রস্তুতি নিতে হবে সেটা আপনি দেখতে পাবেন এবং সেখানে কিছু এক্সাম কোশ্চেনও পেয়ে যাবেন। এক্সাম কোশ্চেন নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন, যেখানে আপনার অসুবিধা হবে টিচারদের সহায়তা নেবেন। আর আপনারা যখন অ্যাপ্লাই করবেন এই এপ্রিল এক্সামের জন্য, এই অ্যাপ্লিকেন্টের জন্য আমরা ট্রেনিং প্রোভাইড করবো, 2 দিনের হোক বা 3 দিনের হোক। সেই ট্রেনিং এ আপনাকে মক এক্সামও দেব। সেই মক এক্সাম নিয়ে একদিন আমরা এক্সামের আপনার দুর্বলতাটা কোথায় ছিল সেটাও রিভিউ সেশনের মাধ্যমে আপনাকে সেটার গ্যাপটা পূরণ করার জন্য চেষ্টা করব। আমাদের গোলাম সারোয়ার সাহেব এই ব্যাপারে কিছু কথা বলবেন পরে। এখানে দেখেন এক্সাম কোশ্চেন এপি এন্ড এপি। আমি এপিতে যাব না, অ্যাপ্লাইড পরীক্ষাটা আমরা নিচ্ছি না এখন, শুধুমাত্র ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ার পরীক্ষা নিচ্ছি। এই জায়গায় আমরা যাব। পরীক্ষাটি 2 পর্বে বিভক্ত, মর্নিং এক্সাম এন্ড আফটারনুন এক্সাম। সুতরাং প্রতিটা পরীক্ষায় পর্বই হচ্ছে 2.5 ঘন্টা, 9:30 থেকে 12টা। আবার এখানে দেখেন 1টা থেকে 4:30। সুতরাং সকালে 2.5 ঘন্টা, বিকালে 2.5 ঘন্টা। সকালের পরীক্ষার জন্য 80টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। 80টাকেই আপনাকে কাজ করতে হবে, 80টাই আনসার করতে হবে। তাহলে আপনি 60% নম্বর, পাস মার্ক হলে 60%। সুতরাং এটা 80টা কোশ্চেনই আপনাকে টাচ করতে হবে, এমসিকিউ কোশ্চেন। কিন্তু আপনাকে চিন্তা করে আন্দাজে জবাব দেবেন না, আপনি চিন্তা করে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার অপশনটা আপনি বেছে নেবেন। আর আফটারনুনে আপনার কোশ্চেনের সাইজ অনেক বড়, স্টেম অনেক বড়, কোশ্চেনের কাঠামো অনেক বড়, কিন্তু অপশন কিন্তু এই মাল্টিপল চয়েস কোশ্চেন মতোই। সুতরাং এটা পড়ার জন্য এবং নিজে আত্মস্থ করে আনসারটা ক্রিয়েট করতে হবে নিজের জ্ঞান দিয়ে। ক্রিয়েট করার পরে আপনি সেটা টাচ করবেন, প্রকৃত অপশনে আপনি টিক মারবেন। এখানে দেখেন বিয়ার ফরম্যাটে 7টা কোশ্চেন থাকে, এই 7টার মধ্যে আপনাকে জবাব দিতে হবে 5টা। B2 ফরম্যাট কম্পালসারি, একটা কোশ্চেন আপনাকে কম্পালসারি লিস্ট টাচ করতেই হবে। এন্ড B3 ফরম্যাটে 5টা কোশ্চেন থাকবে, আপনার জবাব দিতে হবে 1টা। তাহলে 5 2 7টা কোশ্চেনের জবাব দিতে হবে। এখানেও আপনাকে 60% নম্বর পেতে হবে। সকালে 80টাও 100 পয়েন্টের মধ্যে মেজার করা হবে, আর বিকালের এই 7টা কোশ্চেনও 100 পয়েন্টের মধ্যে আপনাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, 60% নম্বর আপনাকে পেতে হবে। এবারে দেখেন এক্সাম ক্যাটাগরি আমরা অলরেডি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন 1 থেকে 4টা অপশন থাকবে, 100 পয়েন্টের মধ্যে আপনাকে জাজ করবো মর্নিং ও আফটারনুন। সুতরাং আপনার পাস মার্ক হবে 60%। উপরেটা আইডি পাসপোর্ট, নিচেরটা দেখেন মর্নিং এ 100 পয়েন্টের মধ্যে 60 পেতে হবে আপনাকে, আফটারনুনেও 100 পয়েন্টের মধ্যে আপনাকে 60 পেতে হবে। আমরা গত পরীক্ষায় দেখেছি যে কিন্তু একটা পর্বে প্রায় 80% নম্বর পেয়েছে, কিন্তু দ্বিতীয় পর্বে গিয়েছে বিলো 60 এসে গেছে। সুতরাং তারা মার্জিনালি ফেল করেছে। তারা যদি আরো একটু কেয়ারফুল হয় এবারে পরীক্ষায় বসে তাহলে ডেফিনেটলি পাস করে যাবে। সুতরাং আপনারা নতুন হিসাবেও আপনারা খেয়াল রাখবেন যে আপনাকে খুব বেশি নম্বরের দরকার নেই, আপনাকে জাস্ট 60% ক্রস করতে হবে 2 পর্বে। সুতরাং 2 পর্বে আপনাকে কেয়ারফুলি এটি অর্জন করতে হবে। এটা কেন আইটি বাংলাদেশের গুরুত্ব কি? বাংলাদেশের গুরুত্ব হলো যে আমরা মানে বিভিন্ন ওয়ার্ক ফিল্ডে দক্ষ ইঞ্জিনিয়ার রিক্রুট করতে চাই।
সুতরাং আইটি পাস যাদের আছে তারা ডেফিনেটলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষ ইঞ্জিনিয়ার। সুতরাং আমাদের রিক্রুটমেন্ট ইজি হবে যে আমরা রাইট পারসনকে সিলেকশন করতে পারবো। এট দি সেম টাইম আমরা যে নন স্কিল ম্যান পাওয়ার বিভিন্ন অর্গানাইজেশনে আমরা রিক্রুট করে ফেলি সেটাও আমরা অ্যাভয়েড করতে পারবো। ফ্রেশ আমরা দক্ষ লোককে প্রথম কাজকে আমরা রিক্রুট করার সুযোগ পাবো। আর আইটি ইঞ্জিনিয়ার বা প্রফেশনালরা এর মাধ্যমে একটা আন্তর্জাতিকভাবে রিকগনাইজ হবে। লোকালেও আপনাকে গুরুত্ব দেওয়া হবে এবং আন্তর্জাতিকভাবে আপনার রিকগনাইজেশন হবে অ্যাজ এ স্কিলড আইটি ইঞ্জিনিয়ার। সুতরাং এটি আপনার জন্য গুরুত্ব এবং আপনি আপনার নলেজ এবং স্কিল এর মাধ্যমে বাড়াতে পারবেন। যে ক্যারিয়ার পাথের মধ্যে যখনই ঢুকে গেলেন তখন গ্র্যাজুয়ালি আপনি স্কিল আপগ্রেড করার আপনি নেশায় লেগে যাবে। আপনি নিজের উদ্যোগী দেখবেন যে বিভিন্ন পরীক্ষা আছে ইউনিভার্সিটির জন্য এটি সুবিধা হলে যে ইউনিভার্সিটির যারা কারিকুলাম তৈরি করে তারা কিন্তু এটি মাথায় আছে যে মানে ওয়ার্ক ফিল্ডের স্কিল আর আমাদের কারিকুলামের যে স্কিল আমরা তাদেরকে ডেভেলপ করছি তার মধ্যে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা মিনিমাইজ করার জন্য তারা কারিকুলাম রিভিউ করে একটা সুযোগ পাবেন। আইটি সিলেবাসের সাথে কারিকুলামের সাথে মিল রেখে কিছু কন্টেন্ট কমিয়ে বাড়িয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট কারিকুলাম তারা দাঁড় করাতে পারবেন, যেটা অত্যন্ত যুগোপযোগী একটা কারিকুলাম হবে, যার মাধ্যমে যে ইঞ্জিনিয়ারগুলো তারা প্রডিউস করবে, প্রোডাকশন করবে, সেই ইঞ্জিনিয়াররা সব জায়গায় ফিট পাই যাবে। আর কান্ট্রি দক্ষ কর্মী নিয়োগ করার একটা সুযোগ পাবে আইটি পরীক্ষার মাধ্যমে। আইটি সার্টিফিকেট পেলে তারা তাকে রিক্রুট করতে পারবে। অনেক বেনিফিট আপনি পাবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম অনেক বেনিফিট, যেহেতু এই সার্টিফিকেটটা জাপানের রিকগনাইজ এবং অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ সহ মোট 12টি কান্ট্রি এই আইটি সার্টিফিকেট রিকগনাইজ। এই 12টির মধ্যে আইটি সংস্থার মধ্যে বাংলাদেশ সহ 7টা দেশ, আর বাকি 5টা দেশ জাপান, ইন্ডিয়া, চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, এরা হচ্ছে মিউচুয়ালি রিকগনাইজ। অর্থাৎ তাদের দেশে আইটি এর মতো পরীক্ষা হয়, সেই সার্টিফিকেট বাকি দেশগুলো ওনার করবে আর আইটি সার্টিফিকেট তারা ওনার করবে। সুতরাং এই 12টি দেশে আমাদের আইটি কর্মীরা ইজি অ্যাক্সেস পেতে পারেন আইটি সার্টিফিকেট লাভ করার মাধ্যমে। যেখানে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাকে যেহেতু আইটি সার্টিফাইড আপনি, সুতরাং আপনাকে সেখানে কাজ দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। আর জাপান যেহেতু ফাউন্ডার, আমাদের আইটি পাস করা যত ক্যান্ডিডেট পাবে জাপান চেষ্টা করবে জাপানি আইটি ইন্ডাস্ট্রিতে তাদেরকে রিক্রুট করা। তাদের যে ওয়ার্কলোড সে পরিমাণ ম্যান পাওয়ার নেই। সুতরাং এই মানে এশিয়ান আইটি পেক কান্ট্রিগুলোর মধ্যে যারা আইটি পাস করবে ম্যাক্সিমাম তাদের ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবে। এবারে যারা পাস করেছে তাদেরকে রিক্রুট করার জন্য কিছু কোম্পানি রেডি হয়ে আছে, এমওইউ করবেন যেদিন মাননীয় প্রধানমন্ত্রী সার্টিফিকেট বিতরণ করবে। তো তার মাধ্যমে তাদের ক্যারিয়ারের একটা সুযোগ তারা পেয়ে যাবে যদি তারা সেটা অ্যাক্সেস করতে চায়। অ্যাক্সেপ্ট না করলে সেটা ভিন্ন কথা, কিন্তু অফার তারা আসবে আইটি ইন্ডাস্ট্রি, জাপানি আইটি ইন্ডাস্ট্রির সাথে। তবে আপনারা যারা পাস করবেন আপনাদের জন্য এই সুযোগটা এসে যাবে। সাকসেস বাংলাদেশ প্রথমবারের মতো পরীক্ষা অবতীর্ণ হয়ে 158 জন পরীক্ষা করছে, সেখানে এশিয়ান কান্ট্রির 7টা দেশের মধ্যে 3টি অবস্থানে চলে যায়। সুতরাং আমাদের পাসিং রেট হচ্ছে 15.8 কোন পরীক্ষায়, আর ভিয়েতনাম ফার্স্ট হয়েছে, তাদের পাসিং রেট হচ্ছে 18.2, আর বাকি দেশগুলো আমাদের অনেক বেশি, 4.5%। সুতরাং আমাদের সাকসেস যে আমরা প্রথমবারের পরীক্ষাতে দ্বিতীয় পজিশনে চলে গিয়েছি। এবারে টার্গেট যদি আপনাদের প্রস্তুতি থাকে, আপনাদের সহযোগিতা থাকে এবং ইউনিভার্সিটির ছাত্রদের যদি একটু নেক নজর থাকে, আমি আশা করি আমরা প্রথম পজিশনে চলে যাবো। সুতরাং প্রথম পজিশনে যাওয়ারই আমাদের টার্গেট। এটি আমাদের একটা প্রেস্টিজ। এশিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশ একটা মাথা উঁচু করে আইটি ফিল্ড আমাদের অনেক বেড়ে যাচ্ছে এবং এক্সপার্ট ব্রিলিয়ান্ট অনেক আইটি ইঞ্জিনিয়ার আমরা এটি বিশ্ব চেয়ে যাবে যদি আমরা প্রথম পজিশন হোল্ড করতে পারি। এবং আমার রিকোয়েস্ট থাকে যে পরীক্ষা আপনারা বসবেন শুধুমাত্র পরীক্ষা বসার জন্য নয়, পাস করার জন্য করবেন। তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি যথাযথভাবে নিয়ে বারবার পরীক্ষায় মক এক্সামে বসে প্রস্তুতিগুলো সংশোধন কনসালটেশনের মাধ্যমে দূর করে আপনার গুগল যখনই আপনারা নিতে যাবেন ট্রেনিং দিয়ে দিব আমরা, ওখানে দেখবেন বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি ঢুকে যাবেন। গ্রুপ মেম্বারদের সাথে আপনি আপনার নলেজ এবং স্কিল বা প্রস্তুতি শেয়ার করতে পারবেন। শেয়ার করে আপনার যেটুকু গ্যাপ আছে সেটা ফুলফিল করার সুযোগ পাবেন।
সুতরাং আমাদের স্যার প্রথমে ওয়েলকাম অ্যাড্রেস তো বলেছেন, আমাদের মেম্বারশিপ পেতে হবে by the end of April 27 exam. Hopefully we are getting membership of ITP. আর যখনই আমরা ITP মেম্বারশিপ পেয়ে যাব তখন আজীবনের জন্য বছরে দুবার এই পরীক্ষা কন্ডাক্ট করার সুযোগ পাবো ওই ITP এর গাইডলাইন অনুযায়ী। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এপ্রিল 27। সুতরাং এপ্রিল 27-এ যত বেশি সংখ্যক ITE সার্টিফাইড তাদের পার্সন পাবো তত আমাদের জন্য ক্রেডিট। আমরা দেখাতে পারবো যে এতটা এক্সপার্ট, রিকগনাইজড এক্সপার্ট আমরা তৈরি করে ফেলছি দুটো পরীক্ষার মাধ্যমে, এবং গ্র্যাজুয়ালি আমরা এই সংখ্যাটা বাড়াতে থাকবো, পাসিং রেটও আস্তে আস্তে বাড়াতে থাকবো। এই কান্ট্রিগুলো দেখুন, ইউরো কান্ট্রিগুলো হচ্ছে মিউচুয়ালি রিকগনাইজড, আর গ্রিন কান্ট্রিগুলো হচ্ছে আইটিপি, সরি গ্রিন গুলো হচ্ছে মিউচুয়ালি রিকগনাইজড, আর ইউরো গুলো হচ্ছে আইটিপি এর মেম্বার। আইটিপি এর মেম্বার আছে মালয়েশিয়া, মিয়ানমার, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এইগুলো হচ্ছে আইটিপি এর মেম্বার। এই মেম্বার কান্ট্রিগুলো একই সেট অফ কোশ্চেনে, বাংলাদেশ যে সেট অফ কোশ্চেনে পরীক্ষা দিবে তারাও তাই একই ডেট, একই টাইম, একই কোশ্চেন সেট। সুতরাং এটা আইসিএ জাপানের নিয়ন্ত্রণে এই 7টি দেশে একই পরীক্ষায় একই সেট অফ কোশ্চেন দিয়ে পরীক্ষা করবে। বাকি দেশগুলো আইটিইর মতো পরীক্ষা, যেমন ইন্ডিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, চীন, এরা নিজেদের মতো পরীক্ষা নেয় আইটিই ইকুইভ্যালেন্ট। সুতরাং ওই সার্টিফিকেট আইটিপি কান্ট্রিতে রিকগনাইজ, আর আইটিপি কান্ট্রির সার্টিফিকেট, আইটিই সার্টিফিকেট সে সমস্ত দেশে রিকগনাইজ। নেক্সট, এটা দরকার নেই, আরেকটা ক্লিক। সুতরাং আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে একটা সাস্টেইনেবল ন্যাশনাল এক্সামের একটা স্ট্রাকচার দাঁড় করানো। সুতরাং আমরা প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে একটা এক্সাম সিস্টেম আমরা ডেভেলপ করে ফেলবো বাংলাদেশে, এটা আমাদের টার্গেট। আর ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইমেজ বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রি তৈরি করে দেবো, যে ব্র্যান্ড ইমেজ দেখেই সারা বিশ্ব জানবে যে ওই দেশ আইটিইতে পিছিয়ে নেই, অনেক অ্যাডভান্স। তারপরে আস্তে আস্তে আইটি কোয়ালিফাইড সাকসেসফুল ক্যান্ডিডেট আমরা বেশি পরিমাণ রাখবো, এবং এর উপরে ডিপেন্ড করবে যে আইটির মার্কেট কতটুকু আছে। এই এতটা এক্সপার্ট যেখানে আছে সেই কোম্পানিগুলো তখন এখানে আইটি বিজনেস স্টার্ট করার জন্য শুরু করে দেবে। অলরেডি আমি যে ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য জাপান গিয়েছিলাম, সেখানে 30টা কোম্পানি অ্যাটেন্ড করেছিল ইউপি বিজনেস স্টার্ট করার জন্য বাংলাদেশে, এবং সেখানে 11টা কান্ট্রি অলরেডি কমিটেড যে বাংলাদেশে তারা আসবে, যেহেতু আইটি মাস্টার সেখানে আছে। সুতরাং সেখানে কোয়ালিফাইড লোক পাবো, তাদেরকে আমরা লোকাল স্টাফ হিসাবে ইউজ করে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি এবং সেল করার ব্যবস্থা করতে হবে। সুতরাং এই সংখ্যাটা আমাদের জন্য খুব দরকার, যে আইটি মাস্টার টোটাল কতটা আছে সেটা দেখা একটা পার্টিকুলার লেভেলে। তো এটার জন্য আমরা এখন প্রমোশনের কাজ করছি, আপনাদের কাছে আসছি, আপনাদের বোঝাচ্ছি, আপনাদের প্রস্তুতির জন্য আপনারা এনকারেজ করছি, এবং আপনারা যারা এখানে এপ্রিল এক্সামের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন অলরেডি চলছে। আপনারা এই সপ্তাহের মধ্যে স্যারের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন, করে আপনারা অ্যাপ্লাই করলে রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আপনাদের জন্য একটা প্রোগ্রাম করে আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করবো। মাস্টার ট্রেনার তৈরি করে ফেলছি, তারা আপনাদেরকে ট্রেনিং দেবেন, ট্রেনিং দিয়ে মক এক্সামও নেবেন, এক্সামের দুর্বলতাগুলো তাদের সাথে শেয়ার করে, সেই মাস্টার ট্রেনারের সাথে শেয়ার করে আপনারা নিজেকে রেকটিফাই করার সুযোগ দিবেন। আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন, সেখানে প্রচুর এক্সাম্পল কোশ্চেন রয়ে গেছে, সেই কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করতে পারবেন, এবং সলভ করার জন্য প্রসিডিউর সেখানে আছে, কিভাবে সলভ করবেন সেটা দেখে নিজে নিজে প্রস্তুতি নিয়ে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা আসবেন অ্যাপ্লাই করার পরে। তো এটা যদি আমরা বাড়াচ্ছি না